আমেরিকা ইরানের মধ্যে ঘোষিত হয়ে গেছে এমওইউ, যেটা ইলেকট্রনিকলি সাইন করা হয়েছে। তারপর থেকে কিছু এক পা এগোলে দু পা পিছনে আসছে সবাই। বিভিন্ন বিষয় নিয়ে কনফ্লিক্টিং ইনফরমেশন আসছে। যুদ্ধ শুরু হয়নি, আবার যুদ্ধ বন্ধও হয়নি। সো আমরা আসলে যুদ্ধ দেখছি না, কিন্তু আবার শান্তিও দেখছি না, আবার কোনো অগ্রগতিও খুব একটা দেখছি না। এই যে নীরব পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ইরানের ভেতরে যে ডাইভার্স ওপিনিয়ন, সেটার একটা পক্ষ কিন্তু অবশ্যই এমওইউ এর বিরোধিতা করেছে। এই সমস্ত কিছু সত্ত্বেও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা ব্রড কনসেনসাস আস্তে আস্তে করে তৈরি হচ্ছে, যে দুই পক্ষ থেকে বেস্ট পসিবল সিনারিওটা হচ্ছে এই চুক্তিতে পৌঁছানো। চুক্তিটা আসলে কোন দিকে ঝুঁকে আছে, সেই জায়গায় আমি বলবো যে অনেক অংশে এটা ইরানের দিকে ঝুঁকে আছে। আমি বলবো মানে ওভারওয়েলমিংলি ঝুঁকে আছে। ইরানের দাবিগুলোই আসলে ট্রাম্প অনেকাংশে মেনে নিতে বাধ্য হয়েছেন। ইসরায়েল এবং রিপাবলিকান পার্টির অনেক নেতার আপত্তি থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সাথে সমঝোতার পথে এগোচ্ছেন? এই যুদ্ধ কন্টিনিউ করা ট্রাম্প সাহেবের পক্ষে সম্ভবপর নয়। যুদ্ধ করতে কি লাগে? অস্ত্র লাগে। তো আমেরিকান মিউনিশন 2/3 শেষ হয়ে গেছে। 2 নম্বর কারণ অফকোর্স মিড টার্ম। অফকোর্স মিড টার্ম। ওকে, যদি মিড টার্মই খুব বড় কথা হয়ে থাকে, তাহলে আমাকে আরেকটি জিনিস বুঝান। এটা বড় কথা নয়। থার্ড ফ্যাক্টর আরো বড় কথা, তা হচ্ছে মার্কেট। ডোনাল্ড ট্রাম্প সাহেব মার্কেটের ওঠানামা ফলো করেন। তিনি কি বলেছেন তার নিজের কথাটা, যে আমি হার্ভার্ড হুভার হতে চাই না। আমেরিকা ইরানের মধ্যে ঘোষিত হয়ে গেছে এমওইউ, যেটা ইলেকট্রনিকলি সাইন করা হয়েছে। তারপর থেকে কিছু এক পা এগোলে দু পা পিছনে আসছে সবাই। বিভিন্ন বিষয় নিয়ে কনফ্লিক্টিং ইনফরমেশন আসছে। যুদ্ধ শুরু হয়নি, আবার যুদ্ধ বন্ধও হয়নি। আজও আমেরিকা থেকে দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে আজকে ইরানের পক্ষ থেকে নাকি কোনো একটি অয়েল ট্যাঙ্কারে আক্রমণ করা হয়েছে, এটি নাকি সিজ ফায়ারের লঙ্ঘন। সো আমরা আসলে যুদ্ধ দেখছি না, কিন্তু আবার শান্তিও দেখছি না, আবার কোনো অগ্রগতিও খুব একটা দেখছি না। এই যে নীরব পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি কি একটি কৌশলগত বিরতি, নাকি আসলেই একটি শান্তির প্রক্রিয়ার দিকে আমরা ফাইনালি এগোচ্ছি? আপনি কি মনে করেন? আমার মনে হয় যে যেই পরিমাণ জিও পলিটিক্যাল ক্রাইসিস ওই রিজিয়নটার মধ্যে আছে, এবং সমস্ত পক্ষই যেভাবে বিভিন্ন দিক থেকে বুঝতে পারছে যে তাদের আসলে চুক্তি করা ছাড়া এই মুহূর্তে খুব বেশি অল্টারনেটিভ হাতে নেই, সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় বিপুল বিরোধিতা সত্ত্বেও, এবং আমি বলবো দুই পক্ষেই কিন্তু বিরোধিতা আছে। আমরা জানি যে আমেরিকান ইসরায়েলি ক্যাম্পের মধ্যে যে বিরোধিতা, সেটা ইসরায়েলি তরফ থেকে প্রচন্ড বিরোধিতা আছে। রিপাবলিকান পার্টির ভিতরে মতবিরোধ আছে, কিন্তু ইরানের মধ্যেও কিন্তু বিরোধিতা আছে। ইরানের আপনি যদি স্টেটমেন্ট দেখেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা একটা স্টেটমেন্ট দিয়েছেন এমওইউ পাবলিশ হওয়ার পরে। সেখানে কিন্তু তিনি শুরুতেই বলেছেন যে তার একটা ইনিশিয়াল ভিন্ন মত ছিল। সো তিনি কিন্তু আসলে খুব বেশি আগ্রহী ছিলেন না এই চুক্তির পক্ষে, ঠিক তার বাবার মতো। তিনি যেভাবে জেসিপিওর ব্যাপারে একটা ডিসএগ্রিমেন্ট দিয়ে রেখেছিলেন। তো এই হার্ডলাইনাররা কিন্তু ইরানে আছে, এবং তাদের অনেকে কিন্তু এই আরাকচি অর্থাৎ ফরেন মিনিস্টারের বিরুদ্ধে বিক্ষোভও করেছে। সুতরাং ইরানের ভেতরে যে ডাইভার্স ওপিনিয়ন, সেটার একটা পক্ষ কিন্তু অবশ্যই এমওইউ এর বিরোধিতা করেছে। এই সমস্ত কিছু সত্ত্বেও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা ব্রড কনসেনসাস আস্তে আস্তে করে তৈরি হচ্ছে, যে দুই পক্ষ থেকে বেস্ট পসিবল সিনারিওটা হচ্ছে এই চুক্তিতে পৌঁছানো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে চুক্তিতে পৌঁছানোর পরে চুক্তিটা আসলে কোন দিকে ঝুঁকে আছে, সেই জায়গায় আমি বলবো যে অনেক অংশে এটা ইরানের দিকে ঝুঁকে আছে। আমি বলবো মানে ওভারওয়েলমিংলি ঝুঁকে আছে। ইরানের দাবিগুলোই আসলে ট্রাম্প অনেকাংশে মেনে নিতে বাধ্য হয়েছেন। তো তারপরেও ট্রাম্প কেন এটা মেনে নিলেন বা নিতে বাধ্য হচ্ছেন, সেই জায়গায় আমি বলবো যে ট্রাম্পেরও আসলে খুব একটা বেশি অল্টারনেটিভ হাতে ছিল না। সামনে যেহেতু মিড টার্ম, এবং অয়েল প্রাইস যেভাবে ইরান নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, সো সেটার সাথে কানেক্ট করি যদি আজকের এই ঘটনাটা, ট্রাম্প যে ঘটনার দিকে ইঙ্গিত করছেন সেটা আসলে ট্রু। এটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ থেকে নিউ ইয়র্ক টাইমসে এসেছে, এবং ইভেন ইরানও এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছে। তাদের কথা হচ্ছে যে এমওইউ অনুযায়ী তারা একটা ক্লজ সাইট করে বলেছে যে যে কোনো জাহাজ যদি এদিক দিয়ে চলাচল করে, সেটা হতে হবে হচ্ছে আন্ডার ইরানিয়ান ম্যানেজমেন্ট। তো যেই ট্যাঙ্কারটিকে তারা অ্যাটাক করেছে, তারা বলেছে যে সেই দেখিয়ে দেওয়া রুটটাকে পরিহার করে তারা একটা আগের আমেরিকার দেখানো রুট অনুযায়ী একটু
বিকল্প পথে যাওয়ার চেষ্টা করে দেখেছিল যে ইরান আসলে কিভাবে রিয়্যাক্ট করে। তো এটা সারমর্ম হচ্ছে ইরান বলতে চাচ্ছে যে শুধু ইরান বলছে না, ইনফ্যাক্ট এই একটা এক্সেপশন ছাড়া বাকি যত ট্যাঙ্কার এদিক দিয়ে পার হচ্ছে অথবা যে কোনো জাহাজ যাওয়া আসা করছে তারা কিন্তু ইরানের মুখ চেয়ে বসে আছে, তারা অনুমতি নিচ্ছে ইরানের কাছ থেকে। তো এখানে আপনার বুঝতে হবে যে লেভারেজটা কিন্তু ইরানের হাতে। ইরান বললে শিপ যাবে, ইরান না বললে শিপ যাবে না, এবং দ্যাটস দ্য রিয়েলিটি। এবং সেদিক থেকে বিবেচনা করেই আমি বলছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের কোয়ালিশনে অনেক বিরোধিতা থাকা সত্ত্বেও আমার মনে হয় ব্রডলি এই অ্যাটলিস্ট আমেরিকা এবং ইরান যে চুক্তিটা হলো সেই জিনিসটা টিকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা ডিরেল হওয়ার সম্ভাবনাটাও একটা দিক থেকেই, যেটা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে ইসরায়েলি সাইড থেকে। এবং সেইটা যাতে বড় আকারে রূপ না নেয়, ডিকনফ্লিক্টিং যে গ্রুপটা তারা তৈরি করেছেন সেটা দেখার দায়িত্ব হচ্ছে যে লেবাননে যদি একটা ড্রোন উড়ে যায় অথবা ইসরায়েল যেভাবে হুটহাট র্যান্ডমলি মানুষ মেরে ফেলে অথবা বিল্ডিং ধসিয়ে দেয়, সেই ঘটনাটা যদি ঘটে তাহলে সেটা স্পাইরাল না করে কিভাবে কন্টেইন করে একটা রিজিয়ন ওয়াইড সিজফায়ারের কাঠামোর মধ্যে যাওয়া যায়, এটা ছাড়া আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেও এখন কোনো বিকল্প নেই। ইসরায়েল এবং রিপাবলিকান পার্টির অনেক নেতার আপত্তি থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সাথে সমঝোতার পথে এগোচ্ছেন? এর পেছনে কি আসলে কেবল পররাষ্ট্রনীতি, নাকি এর সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবও জড়িত? আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। এই যুদ্ধ কন্টিনিউ করা ট্রাম্প সাহেবের পক্ষে সম্ভবপর নয়। যুদ্ধ করতে কি লাগে? অস্ত্র লাগে। তো আমেরিকান মিউনিশন 2/3 শেষ হয়ে গেছে। ট্রাম্প সাহেব হোয়াইট হাউসে এমনি ইনফ্যাক্ট পরশুদিনও তিনি ডেকেছিলেন, দ্রুত বানাও বারুদ, অস্ত্র, মিউনিশন বানাও। আমার বোমা আছে কিন্তু আমার প্লেন আছে কিন্তু বোমা নেই। এবং তারা বলেছে যে ভাই আমাকে টাকা দাও, পয়সা বানাবো, লাগবে। হ্যাঁ বানাবো। এক I'm Lockheed Martin, I'm Boeing, I'm going to make it. আর Give me money. কংগ্রেস বলছে যে কংগ্রেসের কাছে তিনি 80 বিলিয়ন ডলার চেয়েছেন, 1.5 ট্রিলিয়ন ডলারের বাজেট তিনি চেয়েছেন। কংগ্রেস বলছে ভাই আমাকে আগে বুঝিয়ে বলো ব্যাপারটা কি ঘটছে, যুদ্ধ তুমি করতে গেছিলে কেন, তুমি তো আমাকে একটা কথা বলনি। 1.5 ট্রিলিয়ন ডলার চেয়ে বলেছিল। বলে মানি পারহ্যাপস উইল নট বি গিভেন টু দিস প্রেসিডেন্ট আনটিল হি এক্সপ্লেইনস কেন যুদ্ধে গেছি আমরা, কি করলাম, কি পেলাম, হিসাব না দেওয়া পর্যন্ত। এটা এক নম্বর। ফলে প্রধান কারণ হচ্ছে যে সামরিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়। ওকে, এই যুদ্ধ আমি শেষ করিনি কথা, এটা একটা কারণ। 2 নম্বর কারণ অফকোর্স মিড টার্ম। অফকোর্স মিড টার্ম। ওকে, যদি মিড টার্মই খুব বড় কথা হয়ে থাকে তাহলে আমাকে আরেকটি জিনিস বুঝান। এটা বড় কথা নয়, থার্ড ফ্যাক্টর আরো বড় কথা, তা হচ্ছে মার্কেট। ডোনাল্ড ট্রাম্প সাহেব মার্কেটের ওঠানামা ফলো করেন। তিনি কি বলেছেন তার নিজের কথাটা, যে আমি হার্ভার্ড হুভার হতে চাই না। তিনি বলছেন 1929 সালে আপনার মনে আছে সেই মহা দুর্যোগের সময় হার্ভার্ড হুভার প্রেসিডেন্ট ছিলেন এবং সবাই তাকে চিহ্নিত করে তুমি দোষী এই বড় মন্দাবস্থার জন্য। ট্রাম্প সাহেব the great depression যেটাকে বলি আমরা। এক্স্যাক্টলি, আই ডোন্ট ওয়ান্ট টু বি রিমেম্বার্ড